This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর পাঁচটা মানে আপনারা জানেন পাঁচ কথার শুরুতেই আজকে আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বিএলওদের ওপর রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করছেন, এই অভিযোগ করেছে নির্বাচন কমিশন। বলবো ডিটেলে। রাজনৈতিক নেতারা বিএলওদের ওপর চাপ তৈরি করছেন, সুপ্রিম কোর্টে এই বিস্ফোরক অভিযোগ করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছেন, কমিশনের নির্দেশেই কাজ করছেন বিএলওরা। পাল্টা কপিল সিব্বল বলছেন অতিরিক্ত চাপে বিএলওরা আত্মহত্যা করছেন। বাংলায় এখনো পর্যন্ত 23 জন বিএলওর মৃত্যু হয়েছে, এমনটা আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন। ফর্ম ডিজিটাইজড করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। বিএলওদের ওপর রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করছেন, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে এহেন বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের। রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছেন, কমিশনের নির্দেশেই কাজ করছেন বিএলওরা। পাল্টা বলেছেন কপিল সিব্বল, অতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন বিএলওরাও। বাংলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে আইনজীবী কপিল সিব্বল তিনি দাবি করেছেন। ফর্ম ডিজিটাইজড করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এরকমভাবে কোনো জায়গায় কখনো এই 4টে বিএলও নিয়ে আর বাকি তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন কোথাও অন্য কোনো রাজ্যে দেখেছেন? মানে এই রাজ্যে কোনো সংবিধান নেই, বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করার একটা তৈরি করা হচ্ছে, যাতে মানে নির্বাচন কমিশন যেন প্রেশারে থাকে এবং সেখানে যেন তারা এই এসআইআর বন্ধ করে দেয়। মানে তারা কেন 50 দিন, কেন 100 দিন, ভোটের দিন অবধি তারা চালিয়ে যাক প্রদর্শন। কোনোভাবে এসআইআর বন্ধ হবে না। সারা দেশে যে নিয়ম চলছে এবং আমাদের এই বাংলাতেও সেই একই নিয়ম চলবে। শীর্ষ আদালত যদি মনে করতেন যে আমাদের কথা সারবত্তা নেই, তাহলে তো ওনারা হলফনামা দেওয়ার কথাই বলতেন না, তাহলে তো সরাসরি খারিজ করে দিতেন বিষয়টা। তার মানে কোথাও একটা গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করাটা হঠকারী হচ্ছে। কারণ দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটের বুকেও বিএলওর মৃত্যু হচ্ছে, রাজস্থানে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কেরালাতেও একই অবস্থা, পশ্চিমবঙ্গেও তাই। অর্থাৎ যেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এই অমানসিক প্রেশার সহ্য করাটা কার্যত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মহামান্য সুপ্রিম কোর্ট প্রিন্সিপালি এই বিষয়টা এগ্রিড বলেই তিনি হলফনামা দিতে বলেছেন। এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হয়ে তড়িঘড়ি এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে যাচ্ছিল। এটা এই রায়ে, এই অবজারভেশনে প্রাথমিকভাবে কিন্তু প্রমাণ হচ্ছে। অন্যদিকে বাংলার ভোটার তালিকায় জোর করে মৃত ভোটারের নাম ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনে বিস্ফোরক এই অভিযোগ বিজেপির। 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলায় 88 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করেই যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলা ছেড়ে যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন তাদের নামও ভোটার তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল। বিস্ফোরক এই দাবি বিজেপির তরফ থেকে করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বাংলার ভোটার তালিকায় জোর করে মৃত ভোটারের নাম ঢোকাচ্ছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ করলো বিজেপি। हमने इलेक्शन कमीशन को बताया कि 2002 से लेकर 2025 तक लगभग 88 लाख यानी 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। जो लोग बंगाल से पलायन करके दूसरे प्रदेशों में जा चुके हैं, ऐसे लोगों के नाम भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। और ये सारी चीज़ें पश्चिम बंगाल की सरकार, टीएमसी के कार्यकर्ता और ममता बनर्जी के दबाव में कुछ अधिकारी कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के सामने ऐसे भी उदाहरण रखे हैं। এসআইআরকে নিয়ে
রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নতুন ধরনের রাজনৈতিক তামাশা শুরু করেছেন। পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র অপপ্রচার, বিভ্রান্তিমূলক কিছু বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে হুমকি, প্রতিনিয়ত বিএলওদের প্রাণের ভয় দেখানো, এবং যারা বিএলও হবার যোগ্য নন, এরও হবার যোগ্য নন, এই পুরো নিয়োগ পদ্ধতিটাই যে তৃণমূল কংগ্রেস একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি করেছে, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে আমরা এখানে এসেছিলাম। বাংলার ভোটার তালিকায় জোর করে মৃত ভোটারের নাম ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে, ঠিক এভাবেই অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে তিনিও বলেছেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। ফলে এই মুহূর্তে এসআইআর আবহে এই ভোটার লিস্টে নাম কার কিভাবে কখন উঠেছে বাদ গিয়েছে এই নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, বিজেপির তরফ থেকে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে, বিশেষ করে এইমাত্র যেটা আমি বললাম, আপনি একজন প্রতিনিধি হয়ে কি প্রতিক্রিয়া জানাবেন? বিজেপি অবসাদে ভুগছে। বিজেপির যে রাজ্য নেতৃত্ব তারা মানসিক অবসাদে ভুগছেন। তারা ভেবেছিলেন যে বাকি রাজ্যে, বিহারে বেশ সহজেই তাদের কথা মতো ভোট ম্যানিপুলেশন করা গেছে, ভোটার লিস্টে নাম বাদ দিয়ে দেওয়া গেছে 50 লাখ, 7 লাখ, 40 লাখ, সেটা বাংলাতেও করা হবে। ওনারা বুঝতে পারেননি যে এখানে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী নেতৃত্ব আছে, যার ফলে এখানে হচ্ছে না কিছু। ওনাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। ওনারা প্রথমেই টার্গেট দিয়েছিলেন 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি লক্ষ, কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারছি এখন অব্দি কি একটা 10 লক্ষ বা এরকম 12 লক্ষ খুব নাম নাকি তথ্য সূত্রে জানা গেছে। তো সেই যদি অবস্থায় তাতে ওনারা মানসিক অবসাদে ভুগে এইসব উল্টোপাল্টা কাজ করছেন। আমরা বারবার বলছি বৈধ ভোটারের নাম বাদ না যেতে। কিন্তু এই 10 লক্ষ ভোটারের নাম যে বাদ গিয়েছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটারের নাম, সেটাও জানা যাচ্ছে। ঠিক এইদিকেই আবার বিজেপির অভিযোগ যে বাংলায় ভোটার তালিকায় জোর করে নাকি মৃত ভোটারের নাম ঢুকিয়েছে তৃণমূল। না না, আমাদের নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস পারে, তার মানে ওনারা বলছেন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, সেটা ওনারা স্বীকার করে নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস মৃত ভোটারের নাম ঢোকাবে। এসআইআর তো ওনারা করছেন, আমরা তো এসআইআর এর দাবি করিনি। এসআইআর ওনারা করছেন এই ভেবে যে সবার নাম বাদ দিয়ে দেওয়া হবে। এখন যখন নাম বাদ যাচ্ছে না, তখন এই ধরনের অ্যালিগেশন এনে হাওয়া গরম করার চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। 26-এর নির্বাচন জানা হয়ে গেছে, কি রেজাল্ট হবে সকলে জানে, বিজেপি 50-এ নিচ্ছে। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য, থ্যাংক ইউ। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের কড়া চিঠির পর নিরাপত্তা বেড়েছে। জাতীয় নির্বাচন কমিশনের যে দফতর, সেখানে পুলিশের মোতায়েন ইতিমধ্যে লালবাজার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিইও দফতরের সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ কমিশনারের সিদ্ধান্ত, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের, সাংবাদিকদের না অথচ সাধারণের জন্য অবারিত দ্বার। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পর নির্বাচন কমিশনের অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। 2 দিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে কমিশন। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে এই যে নির্দেশিকা আসলো এই কড়াকড়ির পর অবশেষে একটা সিদ্ধান্ত, কিন্তু সেখানেও বেশ কিছু শর্ত আমরা দেখছি। মূলত কোন কোন শর্তগুলো এক্ষেত্রে আরোপিত হয়েছে? দেখো, সরাসরি তোমাকে সিও অফিসের সামনেটা দেখাবো। তৃণমূলপন্থী বিএলওরা যখন থেকে এই ধর্ণা করলেন, তারপর পরই এরকম দড়ি দিয়ে বেঁধে রীতিমতো সামনে, অফিসের সামনে ব্যারিকেড দিয়ে সাংবাদিক যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সামনে আমরা দেখছি যে পুলিশের আধিকারিক তারাও রয়েছেন। দীর্ঘক্ষণ সাধারণ মানুষ যারা আসছেন তারা প্রবেশ করতে পারবেন, অথচ সাংবাদিকরা কেন প্রবেশ করতে পারবেন না, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। সুরজিৎ, জাতীয় নির্বাচন কমিশনে আজকের বলে দেওয়া হয়েছে যে যে ধরনের ধর্ণা হচ্ছিল, তারপরে তারা রীতিমতো ভাবছেন যে সিইও সেখানে রয়েছেন, তার নিরাপত্তা কী হবে। কিন্তু তারপর দেখা গেল সাংবাদিকদের ঢোকাতেও পুলিশের আপত্তি রয়েছে এবং সেটা নিয়ে কোনো কারণও ব্যাখ্যা করা হয়নি। শুভজিৎ।
বেশ বেশ শ্রাবন্তী আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এক প্রকার চাপে পড়েই এই সিদ্ধান্ত বলা যেতে পারে, তার কারণ এখনো পর্যন্ত যেটা সিচুয়েশন সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কড়া চিঠি আসে, তারপরে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। সিইও দফতরে পুলিশের মোতায়েন বাড়িয়েছে লালবাজার, সিইও দফতরে সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ কমিশনারের সিদ্ধান্ত এমনটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা অথচ সাধারণের জন্য অবারিত দ্বার। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পর ইলেকশন কমিশনের অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সেই ছবিটাও আপনাদের দেখালাম আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই প্রসঙ্গে কি বলেছিলেন আমি একবার বলবো পিসিআরকে শোনাতে। ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস, অত সস্তা নয়। 2 মাস 3 মাস চাকরি খাবে, আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। নির্বাচন কমিশনের কে উচিত ছিল ওইখানে সেন্ট্রাল ফোর্স আনিয়ে ওদের পিটিয়ে বার করা, এবং আগামী নির্বাচন যদি এই পুলিশের নেতৃত্বে হয়, এই পুলিশের কর্তাদের নির্দেশে যদি চলে, তাহলে সেই নির্বাচন যে কেমন হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনারদের মোবাইল চেক করলে দেখা যাবে বিজেপির পার্টি অফিস থেকে সুনির্দিষ্টভাবে যে বার্তা লিখিতভাবে দেওয়া হয়েছে সেই বার্তার প্রতিফলন তাদের এই মন্তব্যগুলো। কারণ নিরাপত্তার কোনো অভাব নেই, বিক্ষোভ প্রদর্শন, গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করা এটা সাংবিধানিক অধিকার। কমিশনের ভেতরে মাত্র 5 জন বিএলওকে কমিশনের ইন কনসালটেশন উইথ কমিশন তারা প্রবেশ করেছেন। লড়াইয়ের অধিকার প্রত্যেক মানুষকে সংবিধান দিয়েছে, বিএলওরা তাদের মতো করে লড়াই করছেন। যদি কমিশনের মনে হয় থাকে কমিশন কোর্টে যাক, বারণ কে করেছে? কোর্টের রাস্তা তো সকলের জন্য খোলা। সংবিধান দিবসে নাম না করে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আজ বিপদের সম্মুখীন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করা হচ্ছে। এই কঠিন সময়ে সংবিধানকে রক্ষা করতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সোশ্যাল মিডিয়া পোস্ট এক্স হ্যান্ডেলের আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সংবিধান দিবসে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ইশারা করেছে বিজেপি। সংবিধান দিবসে মমতা বাংলাকে চুপ করিয়ে রাখতে চায়, কিন্তু বাংলা তার অধিকার ফিরে চায়। আসন্ন নির্বাচনে ঠোঁটের বদলে ঠিক প্রতীকে আঙুল রাখুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বঙ্গ বিজেপির। মুখ্যমন্ত্রীর বার্তা, তাও ঠাকুরনগরের বিজেপির সিএএ ক্যাম্পে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। 2002-এর তালিকায় নাম না থাকা ব্যক্তিদের হিন্দু কার্ড বিলি করছেন শান্তনু ঠাকুর, তার শিবিরের লোকজন কার্ড বিলি করে পয়সা নিচ্ছে শান্তনু। এভাবে মমতাওয়ালা ঠাকুর তোপ দেখেছেন। শিবির থেকে টাকা বিনিময়ে কার্ডও নিচ্ছেন মতুয়ারা। হিন্দু কার্ড হাতে থাকলে ভোটার লিস্টে নাম উঠবে মতুয়াদের।
সিএ ক্যাম্পের নামে মতুয়াদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী। তারপরেও বিজেপির সিএএ ক্যাম্পে হিন্দু কার্ড নেওয়ার ভিড় নজরে আসছে। মুখ্যমন্ত্রীর বনগাঁ সফরের দিনই কার্যত দ্বিধাবিভক্ত হয় মতুয়া সমাজ। মমতার সফরের দিনই ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের ক্যাম্প থেকে 2002-এ ভোটার তালিকায় নাম নেই এমন লোককে হিন্দু কার্ড বিলি করা হয়। ঠাকুরবাড়িরই অপর প্রান্তে আগামী কর্মসূচি নিয়ে বৈঠক মমতাওয়ালার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর রেজিস্ট্রেশন তাঁর নামে কিভাবে শান্তনু কার্ড বিলি করছেন সে প্রশ্ন তুলেছেন স্বয়ং মমতাওয়ালা ঠাকুর। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই কার্ডের কি কোনো, দেখুন আমাদের পূর্ববঙ্গে থেকেই আমরা এখানে আসা, যে আমাদের জাগিয়েছেন বাবা গুরুচাঁদ ঠাকুরের আমলে, আমরা তারই স্মরণাপন্ন। এই কার্ডটা নিয়ে আপনার সমস্যার সমাধান হবে? হ্যাঁ, এই কার্ডটা এটা কোন জন্য আপনার কি কোনো আর্থিক মূল্য লাগলো? দিতে হলো, যেমন 80 টাকা করে তাদেরটা ধার্য করেছে, যে এরকম কত ছেলে মেয়েরা কাজ করছে, আমাদের দাদারা বোনরা কাজ করছে, তাদের তো একটা সংসার রয়েছে। একটা হিন্দু সার্টিফিকেট 80 টাকা, একটা মতুয়া কার্ড একটা 80 টাকা। এখানে ফর্ম ফিল আপ হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ছবি দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে। এনারও হলদিয়ার সংকল্প যাত্রায় সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আমরা শুনবো সরাসরি। তারানিয়া, এন রমেশ বাবু, এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, গঞ্জি অনিল শ্রীনিবাস, তারপরে তাদের পরিণতিও দেখেছি। আর এই রাজীব কুমার আর মনোজ বার্মার, আর এই জেলার একটা ছোকরা চেংড়া আসানসোলের থেকে এসেছে সৌমদীপ, ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন, আপনারা। আমি বলে গেলাম, কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে। আমি আপনাকে বলে দিলাম, এসআইআর এর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি। আমি তখন বিজেপিতে যোগ দিইনি, আপনারা লড়াই করে 2019-এ 37% ভোট পেয়েছিলেন। আমি 20 সালে আপনাদের সঙ্গে এসেছি। 21-এ এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে, 44% ভোট। এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আমরা 7টা এমএলএ জিতেছি, আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে। এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখানে 2024-এর লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি। হিরণকে জিততে দেয়নি কেশপুরে লুট করে, পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে মেদিনীপুরে, 13,500 ভোট পেলে জিতত। কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে 12,000 লিড দিয়েছে। আর কাঁথিতে 7টার মধ্যে পটাশপুর ছাড়া 6টাতে লিড, 50,000-এর কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতলো। আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন। আমরা 46% ভোট পেয়েছি। আমাদের এই জেলাতে 16টা সিটই আমরা পদ্মফুলকে জিতাবো। এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার, আমরা 37-কে 44 করেছি, 44-কে 46 করেছি। আর 4 মাস পরে আমরা 51% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। কিচ্ছু করতে পারবে না। ওই ট্রাকের পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিচ্ছু করতে পারবে না। আমরা জিতবো। কেন জিতবো? কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী,
ওপারেই নন্দীগ্রাম, মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে, তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে, তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 1947-এর 15ই আগস্ট, মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছে 1942-এর 17ই ডিসেম্বর। তাম্রলিপ্ত জাতীয় সরকার, সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সাথে সুশীল লাড়া, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, বিরাজ বাবু, কুমার বাবু, আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। আমরা চলে যাব সরাসরি হলদিয়া, সেখানে সংকল্প যাত্রায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। বাংলায় জনসংখ্যা 11 কোটি আর বিজেপির মেম্বারসের সংখ্যা 13 কোটি। বিজেপি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানা আর মহারাষ্ট্র। हरियाणा का जीत हमारी है, महाराष्ट्र का जीत हमारी है। 27 বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে। ওখানে ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো আরেক ফেরেববাজ কেজরিওয়াল, তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে। আর বিহারে 202